জন কিটসকে অনেকেই পয়েট অফ সেন্সেশনও বলেন, কারণ হচ্ছে তার কবিতাগুলো আসলে হাইলি সেন্সুয়াস বা আমাদের সেন্সকে, অর্থাৎ আমাদের যে অনুভূতিকে খুব তীব্রভাবে আসলে নাড়া দিতে পারে। এই কারণে তো তিনি এই উপাধিটা পাওয়ার কারণের একটা ছাপ কিন্তু এই কবিতায় টু অথম বা ও টু অথম এই কবিতায় আসলে তিনি লিখছেন। তো এই কবিতার আজকে আমরা বোঝার চেষ্টা করব। সো ফার্স্টে আসে নামে, যে নামটা হচ্ছে টু অথম বা ও টু অথম। সো বোঝাই যাচ্ছে তিনি আসলে এই কবিতাটা অটাম নিয়ে লিখছেন বা অটামের প্রশংসা তিনি এখানে করতে যাচ্ছেন আর কি। সো অটাম কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে অটাম এমন একটা সময় যেটা আপনার সামার এবং উইন্টারের মাঝামাঝি সময়। এটা হচ্ছে সামার থেকে উইন্টারের যে ট্রানজিশন সেটার গেটওয়ে। সো অটামটা খুবই ইম্পর্টেন্ট। কবি এখানে অটামকে নিয়ে খুবই আলাদাভাবে একটু কথা বলছেন, দেখি উনি কী বলেন। আমরা কবিতায় চলে যাই। সো সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। কবি অটমকে বলতেছেন সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, অর্থাৎ কবি অটমটাকে দেখতেছেন কুয়াশার সিজন হিসাবে এবং ফ্রুটফুলনেসের একটা সিজন হিসাবে। মেলো মানে হচ্ছে পাকা, অর্থাৎ এখানে তিনি বোঝাচ্ছেন যে অটামে আসলে খুব বেশি ফল ফ্রুট হয়ে থাকে, এই কারণে আসলে তিনি এটাকে মেলো ফ্রুটফুলনেসের সিজন বলতেছেন। ক্লোজ বসম ফ্রেন্ড অফ দ্য ম্যাচুরিং সান। আবার এই সিজনকে তিনি ম্যাচুরিং সানের সাথে বন্ধুত্বের কথা বলতেছেন। এই সিজনের যে বন্ধুত্ব, সানটাকে ম্যাচুরিং বলার কারণ হচ্ছে আসলে অটামে দেখা যায় খুব দ্রুত আসলে দিনটা ছোট হয়ে আসে। সো ম্যাচুরিং সান, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার যখন আয়ু কমে যায়, তখন আমরা তাকে বৃদ্ধ বা ম্যাচিওর একজন মানুষ হিসেবে চিনি। সেম সানটাকেও তিনি এখানে ম্যাচিওরিং সান, অর্থাৎ যে আসলে যার বয়স শেষের দিকে, এভাবে তুলনা করতেছেন। কারণ অটামে সূর্য খুব দ্রুত অস্ত যায় অন্যান্য সময়ের চাইতে, সামারের তুলনায়। সো তিনি এটা এই যে সান এবং অটাম দুইটাকে ফ্রেন্ড হিসেবে তুলনা করতেছেন এবং বলতেছেন তারা দুজন মিলে কনস্পায়ার করতেছে বা ষড়যন্ত্র, কনস্পায়ার শব্দ অর্থ, কিন্তু এখানে পরামর্শ টাইপের বোঝাচ্ছেন। উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস উইথ ফ্রুট দ্য ভাইন্স দ্যাট রাউন্ড দ্য থ্যাচ ইভস রান। অর্থাৎ কিডস বলতেছে অটাম আসলে ওই যে সানের সাথে কী করতেছে, একটু কনস্পায়ার করতেছে, কিভাবে আসলে গাছগুলা ফলে ফলে ভরিয়ে দেওয়া যায় এবং কীভাবে ওই যে ভাইন্স মানে হচ্ছে লতা জাতীয় যেগুলো আছে গাছ, এগুলোতে ফলে ফলে ভরিয়ে দেওয়া যায়। এবং এই ভাইন্সগুলো আসলে কেমন, সেগুলো হচ্ছে দ্যাট রাউন্ড দ্য থ্যাচ ইভস রান, যেগুলো হচ্ছে আসলে থ্যাচ ইভস হচ্ছে আসলে মাচা, যেগুলো মাচাতে আসলে চলে বা মাচাতে হয়, এই ধরনের উদ্ভিদের কথা বলতেছে। যেমন ধরেন আঙ্গুরও হতে পারে। টু ব্যান্ড উইথ অ্যাপলস দ্য মোস্ট কটেজ ট্রিজ। বলতেছে তারা ষড়যন্ত্র করতেছে কেন, টু ব্যান্ড উইথ অ্যাপলস, মানে আপেল গাছকে তারা একদম নুয়ে দিতে চাচ্ছে, বাঁকা করে দিতে চাচ্ছে, যেন এমনভাবে ফল হোক, তারা চায় যে আপেল গাছ বাঁকা হয়ে যাবে। এবং আপেল গাছটাকে তারা মোস্ট কটেজ ট্রিজ বলতেছে বা শেওলাযুক্ত কোনো একটা গাছের সাথে তুলনা করতেছে বা শেওলাযুক্ত গাছ হিসেবে বলতেছে। অ্যান্ড ফিল অল ফ্রুট উইথ রাইপনেস টু দ্য কোর, টু সোয়েল দ্য গোর্ড অ্যান্ড প্লাম্প দ্য হ্যাজেল শেলস উইথ এ সুইট কার্নেল টু সেট বার্নিং মোর। আচ্ছা, তো এখানে অটাম আসলে কি চায় বলতেছে, কবি বলতেছে অটাম চায় হচ্ছে পুরো পৃথিবী ফলে ফলে ভরে যাক, বা এই যে ফল যেমন হচ্ছে গোর্ড এবং হচ্ছে হ্যাজেল, এই টাইপের ফলগুলা আসলে ফুলে ফাঁপা হয়ে যাবে, মানে হচ্ছে পরিপক্ক হবে। সোয়েল মানে হচ্ছে ফুলে যাওয়া, প্লাম্প মানে একটু মোটা হওয়া। সো এখানে কবি আসলে বোঝাতে চাচ্ছে যে এই সময়টাতে অটামে আসলে ফলগুলা পাকার সময় বা ফলগুলা পরিপক্ক হওয়ার সময়, রাইপনেস বা একদম কোর মানে হচ্ছে একদম অন্তর থেকে বা ভেতর থেকে আসলে পাকা হয়ে যাওয়ার সময়। সো উইথ এ সুইট কার্নেল টু সেট বার্নিং মোর অ্যান্ড স্টিল মোর লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিস। বলে এই যে ফল হবে, ফল থেকে আসলে এক সময় গিয়ে এটা ফল পেকে বীজ হবে, বীজ থেকে আসলে আরেকটা নতুন চারা হবে। সো এই যে টু সেট বার্ডিং মানে হচ্ছে আবার চারা উৎপাদন করা আর কি। সো এই তিনি বুঝতে পারছেন এই যে ফল পেকে যাচ্ছে, পেকে যাওয়ার পরে আবার গাছ হবে এবং গাছ থেকে আবার ফুল হবে, যে ফুলগুলা লেটার পরবর্তীতে ফুলগুলা বিয়ের জন্য বা মৌমাছির জন্য একটা উৎস হয়ে যাবে। আনটিল দে থিঙ্ক, দে বলতে এখানে মৌমাছির কথা বলতেছে, আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ। তো মৌমাছিগুলো এই ফুলগুলো পেয়ে এমন খুশি হবে যে তারা মনে করবে যে আসলে সামার শেষই হয় না বা সামার কোনো দিন শেষ হবে না। ফর সামার হ্যাজ ওভার ব্রিমড দেয়ার ক্ল্যামি সেলস। অর্থাৎ কারণ তারা সামার তাদেরকে এতই সন্তুষ্ট করছে যে তারা এই যে মৌমাছির সেলস বা মৌমাছির যে আস্তরণ, এটা একদম ক্ল্যামি হয়ে গেছে, বা ফুলের রস নিতে নিতে বা মধু আহরণ করতে করতে এটা একদম আঠা আঠা হয়ে গেছে। হু হ্যাভ নট সিন দি অফট এমিড দ্য স্টোর। সো সেকেন্ড স্টেঞ্জাতে এসে কবি আসলে এই যে অটামকে একটা নারীর সাথে তুলনা করছে বা একটা গডেসের সাথে তুলনা করতেছে। তো এখানে বলতেছে হু হ্যাড নট সিন দি অফ এন এমিড দ্য স্টোর, বলেছে তোমাকে কে দেখে নাই, সবাই তো দেখছে,
যে তুমি তোমার স্টোর হাউসে যেখানে আসলে শস্যকার বা শস্য জমা রাখে ওখানে বসে আসো। সামটাইমস whoever seeks abroad may find thee sitting careless on a granary floor। বলে যে মাঝে মাঝে দেখা যায় যখন কোনো ব্যক্তি হেঁটে যায় বা কোনো ব্যক্তি চলে যাচ্ছে, সে তোমাকে দেখলো, দেখে কোথায় দেখে? অনেক গ্রেনারি ফ্লোর, মানে গ্রেনারি মানে শস্যাগার, যেখানে শস্য জমা রাখা হয়, তো ওইখানে তোমাকে বসে থাকতে দেখে। দাই হেয়ার সফট লিফটেড বাই দ্য উইনোয়িং উইন্ড। বলে তোমার চুলগুলা এমন অবস্থায় দেখে যে বাতাসে হালকা করে একটু উঠতেছে এই অবস্থায়। তো বাতাসটা কেমন? কবি দেখেন ইমেজ, কীভাবে ইমেজারি তৈরি করছে। উইনোয়িং মানে হচ্ছে, আপনারা সবাই হয়তো একটু পরিচিত থাকবেন যে যখন ধান থেকে আসলে ধানের উচ্ছিষ্ট অংশ আলাদা করা হয়, তখন ওই যে বাতাসের, অনেক সময় বাতাসকে ইউজ করা হয়, বাতাসকে ব্যবহার করা হয়, যে বাতাসে ছেড়ে দিয়ে ওইখান থেকে একটা অংশ বাইরে উড়ে চলে যায় যেটা পাতলা, এবং একটা ধান মেন যেটা সেটা নিচে পড়ে যায়। সো এই ধরনের এটাকে বলা হয় উইনোয়িং উইন্ড। অর অন এ হাফ রিপ্ড ফারো সাউন্ড স্লিপ, অথবা তোমাকে দেখা যায় কোনো একটা জমিতে যেটা হাফ রিপ্ড, যেটা এখনও ফসল অর্ধেক তোলা হয়েছে, যে ওখানে তুমি ঘুমাই আসো। ড্রোজড উইথ দ্য ফিউম অফ পপিস, বলে যে তুমি ড্রোজড, একটু ড্রাউজি হয়ে আছো, একটু তুমি ঝিমাচ্ছ, কারণ হচ্ছে পপির ঘ্রাণে, বা পপি বলতে এখানে হয়তো ফসলকে বোঝাচ্ছে, ফসল, পাকা ফসলের ঘ্রাণ। তো পাকা ফসলের ঘ্রাণে তুমি একটু ঝিমাচ্ছ, নেশাগ্রস্ত হয়ে গেছো এরকম মনে হচ্ছে। ওয়াইল দাইশ হুক স্পেয়ার্স দ্য নেক্সট সোয়েট অ্যান্ড অল ইটস টয়েন্ট ফ্লাওয়ার্স। বলে তুমি যখন এরকম একটু ড্রাউজি হয়ে গেছো, একটু ঝিমাচ্ছ, তখন তুমি আসলে বাকি যে একটা লাইন ছিল ফসলের, ওই লাইনটা তুমি আসলে টাচ করো নাই, বা ওইটাকে স্পেয়ার করে রাখছো, বা বাদ দিয়ে দিছো, বা তোমার হুকটা ওইটাকে বাদ দিয়ে দিছে। অ্যান্ড সামটাইমস লাইক এ গ্লিনার দাও ডস্ট কিপ স্টেডি দ্য লেডেন হেড অ্যাক্রস এ ব্রুক। বলছে মাঝে মাঝে তুমি হচ্ছে একটা গ্লিনারের মতো কাজ করো। গ্লিনার মানে হচ্ছে যে আসলে ওই যে শস্য বা ধান, যেমন আপনারা দেখছেন অনেকে ধানের বোঝা মাথায় নিয়ে বাসায় চলে আসে, তো ওদেরকে বলা হয় গ্লিনার। সো তুমি ওগুলোর মতো মাঝে মাঝে শস্যগুলো তোমার মাথার উপর করে বোঝাই করে, লেডেন মানে হচ্ছে বোঝাই হওয়া, বোঝাই করে চলে আসো অ্যাক্রস এ ব্রুক, মানে একটা ছোটোখাটো পানি যাওয়ার জায়গা বা নালার মতো, ওই জায়গার পাশ দিয়ে তুমি হেঁটে আসো। আর বাই এ সাইডার প্রেস, অথবা তোমাকে দেখা যায় একটা সাইডার প্রেসের পাশে। সাইডার মানে অ্যাপেলের জুস, তো অ্যাপেলকে প্রেস করে যখন জুস বানানো হয় ওই ধরনের একটা মেশিন আছে, তো ওইটাকে বলা হয় সাইডার প্রেস। ওইটার পাশে হয়তো তোমাকে দেখা যায় উইথ এ পেশেন্ট লুক, মানে খুবই ধৈর্য ধরে আছে, আস্তে ধীরে দেখতেছে, এরকম একটা লুক, তুমি তাকাই আছো ওইদিকে। দ্য ওয়াচেস দ্য লাস্ট উজিং আওয়ার্স বাই আওয়ার্স, বলে তুমি ওই যে ফোটা ফোটা পড়তেছে জুসগুলা, উজিংস, তুমি ঘন্টার পর ঘন্টা এগুলো দেখতেছো। সো এখানে অটামকে আসলে কবি পার্সোনিফাই করার মাধ্যমে তিনি এখানে আসলে অটামের যে একটা রিচ টাইম, যে হারভেস্টিং টাইম, এটাকে তুলে ধরতেছেন ওই যে উইন্ড দ্বারা, এবং যে হারভেস্টিং বা গ্লিনার এবং লেডেন, এই কিছু ওয়ার্ড এনে তিনি যে ইমেজারি তৈরি করছেন, এটা দিয়ে আসলে হারভেস্টিং টাইমকে তিনি আসলে রিপ্রেজেন্ট করতেছেন। Where are the songs of spring? Aye, where are they? Think not of them, thou hast thy music too. কবি এখানে অটামকে বলতেছেন যে কোথায় স্প্রিংয়ের গান, কোথায়, অর্থাৎ বসন্তের গান কোথায়, কোথায় হারাই গেছে তারা। আবার বলতেছে থিঙ্ক নট অফ দেম, বলে তাদের কথা চিন্তা করে লাভ নাই, বসন্তের গান, বসন্তের গুণগান বা বসন্তের সময়ের কথা চিন্তা করে কী লাভ, কারণ দাও হ্যাজ দ্য মিউজিক টু, বলে তোমারও তো নিজের গান আছে। অর্থাৎ এখানে তিনি অটম যে নিজেই নিজের গুণে পরিপূর্ণ, এই কথাটা আসলে তুলে ধরতে যাচ্ছেন। কবি কিন্তু স্প্রিংকে যে মানুষ সবাই প্রাধান্য দেয়, বা স্প্রিংয়ের যে বৈচিত্র্য, এটার সাথে তিনি অটমকে আরও বেটার মনে করতে পারতেছেন, অথবা তিনি ভাবতেছেন যে অটামও কম না, এইটা আর কি বিষয়। কারণ যে বসন্তকালে যে ফুলগুলো হয় আসলে ওগুলো পরিপক্ক হয়, ওগুলো ফল হয় কিন্তু অটামে এসে। এরপরে লাইনগুলোতে আসলে তিনি অটামের একটা সন্ধ্যার সিন কল্পনা করতেছেন। ওয়াইল বার্ড ক্লাউডস ব্লুম দ্য সফট ডাইং ডে, সফট ডাইং ডে মানে সন্ধ্যার দিকের সময়টাকে বোঝাচ্ছেন। তো তখন দেখা যায় আকাশে কিছু ক্লাউড আসে, ক্লাউড ব্লুম মানে হচ্ছে ফোটা, তবে এখানে যে আকাশে কিছু মেঘ দেখা যায় ওই সময়টার কথা বলতেছে, যে কিছু মেঘ আসে যেগুলো দেখতে আসলে শিকের মতো, বার্ড অর্থাৎ যে লোহার শিকের মতো, এগুলো আসে, এবং অ্যান্ড টাচ দ্য স্টাবল প্লেন্স উইথ রোজে হিউ। সফট ডাইং ডের যে একটা আলো, সূর্যের আলো, ওইটা আস্তে আস্তে যখন টাচ করে স্টাবল প্লেন্স বলতে যে মাঠের ফসল কেটে ফেলার পর যে অংশটা থেকে যায় ওই অংশটাকে বোঝায়। সো যখন এটাকে টাচ করে তখন আকাশের কালারটা আসলে ভিন্ন থাকে, এবং একটা রোজে হিউ, একটা গোলাপের রং, একটা গোলাপি রঙের আভা আসলে ভেসে আসে। দেন ইন ওয়েলফুল কয়ার দ্য স্মল ন্যাটস মর্ন, তারপর দেখা যায় একটা মাছি জাতীয় পোকা বা মাছি জাতীয় পতঙ্গ, ন্যাটস, তারা গান গাইতে থাকে, বা এক ধরনের কবি বলতেছে এটাকে ওয়েলফুল খয়ের, বা যেটা দ্বারা তারা মর্ন করে বা শোক প্রকাশ করে। খয়ের মানে একসাথে গান গাওয়াকে বোঝায়, দল বেঁধে গান গাওয়াকে বোঝায়, এবং ওয়েল হচ্ছে আসলে বিলাপ করা। অ্যামং দ্য রিভার স্যালোস বোর্ন অ্যালফট, বলতেছে কোথায় গান গায় তারা হচ্ছে গান গায় রিভার স্যালোস, রিভারের পারে যেই উইলো ট্রিজ গাছগুলো আছে ওগুলো থেকে আসলে তারা এই যে কয়ারটা বা দলগত সঙ্গীতটা ভেসে আসতেছে।
সো এরপরে তিনি গাছগুলো সম্পর্কে বলতেছেন। বোর্ন অ্যালোফট, এগুলো হচ্ছে একটু লম্বা লম্বা জাতীয় গাছ, যেগুলো আসলে নদীর পাড়ে জন্মগ্রহণ করছে। অর সিঙ্কিং অ্যাজ দ্য লাইট উইন্ড লিভস অর ডাইস, এগুলো দেখা যায় গাছের কিছু অংশ আসলে যখন বাতাস আসে তখন এটা পানিতে ডুবে যায়, সিঙ্ক হয়ে যায়, এবং আবার যখন বাতাস চলে যায় বা ওই বাতাসটা কমে যায় তখন দেখা যায় গাছটা একটু হালকা সোজা হয়ে যাচ্ছে এবং পানি থেকে উঠে যাচ্ছে, এরকম একটা দৃশ্য কল্পনা করতেছেন। অ্যান্ড ফুল গ্রোন ল্যাম্পস লাউড ব্লিড ফ্রম হিলি বোর্ন, এরপর দেখা যায় কিছু ল্যাম্পস মানে হচ্ছে ছাগলের বাচ্চা যেগুলো ফুলি গ্রোন, এগুলো চিল্লাচ্ছে লাউডলি ফ্রম হিলি বোর্ন, একটা পাহাড়ে ঘেরা জায়গা থেকে। হ্যাচ ক্রিকেট সিং, আবার ঝিঁঝি পোকাও গান গায়। অ্যান্ড নাও উইথ ট্রাভেল সফট দ্য রেড ব্রেস্ট হুইসেলস ফ্রম এ গার্ডেন ক্রফট, তারপর দেখা যায় রেড ব্রেস্ট নামের একটা পাখি আছে, যেটা হুইসেলস মানে হচ্ছে বাঁশি বাজানো, শীষ বাজানো, তবে এখানে পাখির গানকে বোঝাচ্ছে বা পাখির ডাককে। ওই যে পাখিটা, রেড ব্রেস্ট নামের পাখিটা এখন কি করে, ট্রাভেল সফট, হালকা হালকা সাউন্ড বা সফট একটা হুইসেল সাউন্ড করতেছে ফ্রম এ গার্ডেন ক্রফট, একটা চতুর্দিকে ঘেরাও করা একটা বাগানের মতো এরিয়া থেকে। অ্যান্ড গ্যাদারিং সোয়ালোস টুইটার ইন দ্য স্কাইস, এবং আরও কি দেখা যায়, সোয়ালোস নামে কিছু পাখি আছে যারা একসাথে আসলে সন্ধ্যাবেলায় দেখা যায় অনেক সময় একসাথে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। সো এরকম একদল পাখি আসলে গ্যাদার হয়েছে, জমা হয়েছে এক জায়গায়, এবং টুইটার মানে হচ্ছে সাউন্ড করতেছে, পাখির যে সাউন্ড, ইন দ্য স্কাইস, আকাশে সাউন্ড করতেছে যখন উড়ে যাচ্ছে। সো এটা দিয়ে আসলে স্প্রিংয়ের যে অটামের যে সন্ধ্যাবেলার একটা দৃশ্য, সুন্দর একটা দৃশ্য, এটার ইমেজটা ফুটাই তুলছেন আসলে কবি। সো আমার মনে হয় যে এখানে যত ইমেজারি তিনি ইউজ করছেন বা যত সিনারি আমি ব্যক্তিগতভাবে দেখতে পারছি, তো তাকে আমার পয়েন্ট অফ সেন্সেশন বলতে আসলে কোনো আপত্তি নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।